হ্যাঁ, ঠিক আছে। আমার লাইভটি এখন ফেসবুকে শেয়ার হচ্ছে মেবি। দেখি, একটু চেক করে দেখি। হ্যাঁ, ফেসবুকে শেয়ার হয়েছে লাইভ স্ট্রিম। ফেসবুকে শেয়ার হয়েছে। হ্যাঁ, ওকে। তো আমরা আর দেরি না করে আমাদের আহ, যে উদ্দেশ্যে লাইভ, আমরা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, এবং ধারাবাহিকভাবে এটা পড়ে যাব যতদিন শেষ না হবে। আমি যতটুকু পারি আর কি ততটুকু করে পড়বো প্রতিদিন। বঙ্গবন্ধুকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা যায় কিনা, বা কখনো কোনো অবস্থাতে বাংলাদেশের ইতিহাস থেকে কোনো ওয়েতে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায় কিনা, সেটা আমি বই পড়বো, আর আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা। এবং তরুণ প্রজন্ম, তাদেরকে ইতিহাস শিখতে হবে, ইতিহাস পড়তে হবে, জানতে হবে। আপনারা চাইলে লাইভটি শেয়ার করে দিতে পারেন, বা আপনারা নিজেরাও শুনতে পারেন। আশা করি ভালো লাগবে। তো আমি গতকালকে থেমেছিলাম। হুম, হ্যাঁ। শেরে বাংলা তখন সরি শেরে বাংলা তখন বাংলার প্রধানমন্ত্রী এবং সরোয়ার্দী শ্রমমন্ত্রী। তারা গোপালগঞ্জে আসবেন। বিরাট সভার আয়োজন করা হয়েছে। এক্সিবিশন হবে ঠিক হয়েছে। বাংলার দুই নেতা একসঙ্গে গোপালগঞ্জে আসবেন। মুসলমানদের মধ্যে বিরাট আলোড়নের সৃষ্টি হলো। স্কুলের ছাত্র আমরা তখন। আগেই বলেছি, আমার বয়স একটু বেশি, তাই স্বেচ্ছাসেবক বাহিনী করার ভার পড়লো আমার উপর। আমি স্বেচ্ছাসেবক বাহিনী গড়লাম, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে। পরে দেখা গেল হিন্দু ছাত্ররা স্বেচ্ছাসেবক বাহিনী থেকে সরে পড়তে লাগলো। ব্যাপার কি বুঝতে পারছি না। এক বন্ধুকে জিজ্ঞাসা করলাম, সেও ছাত্র। সে আমাকে বলল, কংগ্রেস থেকে নিষেধ করেছে আমাদের যোগদান করতে, যাতে বিরূপ সম্বর্ধনা হয় তারও চেষ্টা করা হবে। এক্সিবিশন শেষে এক্সিবিশনে এক্সিবিশনে যাতে দোকানপাট না বসে তাও বলে দেওয়া হয়েছে। তখনকার দিনে শতকরা ৮০টি দোকান হিন্দুদের ছিল। আমি এ খবর শুনে আশ্চর্য হলাম, কারণ আমার কাছে তখন হিন্দু মুসলমান বলে কোনো জিনিস ছিল না। হিন্দু ছেলেদের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল। একসাথে গান বাজনা, খেলাধুলা, বেড়ানো সবই চলত। আমাদের নেতারা বললেন, হক সাহেব মুসলিম লীগের সাথে মন্ত্রিসভা গঠন করেছেন বলে হিন্দুরা খেপে গিয়েছে। এতে আমার মনে বেশ একটা রেখাপাত করলো। হক সাহেব ও শহীদ সাহেবকে সংবর্ধনা দেয়া হবে। তার জন্য যা কিছু প্রয়োজন আমাদের করতে হবে। আমি মুসলমান ছেলেদের নিয়েই স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করলাম। তবে কিছু সংখ্যক নমশূদ্র শ্রেণীর হিন্দু যোগদান করলো, কারণ মুকুন্দ বিহারী মল্লিক তখন মন্ত্রী ছিলেন, এবং তিনিও হক সাহেবের সাথে আসবেন। শহরে হিন্দুরা সংখ্যায় খুব বেশি। গ্রাম থেকে যথেষ্ট লোক এলো, বিশেষ করে নানা রকম অস্ত্র দিয়ে। যদি কেউ বাধা দেয়, যা কিছু হয় হবে। সাম্প্রদায়িক দাঙ্গাও হতে পারে। হক সাহেব ও শহীদ সাহেব এলেন। সভা হলো। এক্সিবিশন উদ্বোধন করলেন। শান্তিপূর্ণভাবে সকল কিছু হয়ে গেল। হক সাহেব পাবলিক হল দেখতে গেলেন, আর শহীদ সাহেব গেলেন মিশন স্কুল দেখতে। আমি মিশন স্কুলের ছাত্র, তাই তাকে সম্বর্ধনা দিলাম। তিনি স্কুল পরিদর্শন করে হাঁটতে হাঁটতে লঞ্চের দিকে চললেন। আমিও সাথে সাথে চললাম। তিনি ভাঙা ভাঙা বাংলায় আমাকে কিছু জিজ্ঞাসা করেছিলেন, আর আমি উত্তর দিচ্ছিলাম। আমার দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন, আমার নাম এবং বাড়ি কোথায়। একজন সরকারি কর্মচারী আমার বংশের কথা বলে আমাকে পরিচয় করিয়ে দিলেন। তিনি আমাকে ডেকে নিলেন খুব কাছে, আদর করলেন এবং বললেন, তোমাদের এখানে মুসলিম লীগ করা হয় নাই? বললাম, কোনো প্রতিষ্ঠানই নাই। মুসলিম লীগ, মুসলিম ছাত্রলীগও নাই। তিনি আর কিছুই বললেন না, শুধু নোটবুক বের করে আমার নাম ঠিকানা লিখে নিলেন। কিছুদিন পরে আমি একটি চিঠি পেলাম। তাতে তিনি আমাকে ধন্যবাদ দিয়েছেন এবং লিখেছেন, কলকাতা গেলে যেন তার সাথে দেখা করি। আমিও তার চিঠির উত্তর দিলাম এইভাবে। মাঝে মধ্যে চিঠিও দিতাম।
এই সময় একটা ঘটনা হয়ে গেল। হিন্দু মুসলমানদের মধ্যে একটা আড়াআড়ি চলছিল। গোপালগঞ্জ শহরের আশপাশেও হিন্দু গ্রাম ছিল। দু একজনের দু একজন মুসলমানের উপর অত্যাচারও হলো। আব্দুল মালিক নামে আমার এক সহপাঠী ছিল। সে খন্দকার শামসুদ্দিন সাহেবের আত্মীয় হতো। একদিন সন্ধ্যায়, আমার মনে হয় মার্চ বা এপ্রিল মাস হবে, আমি ফুটবল মাঠ থেকে খেলে বাড়িতে এসেছি। আমাকে খন্দকার শামসুল হক ওরফে বাসু মিয়া মোক্তার সাহেব ডেকে বললেন, মালেককে হিন্দু মহাসভা সভাপতি সুরেন ব্যানার্জি বাড়িতে ধরে নিয়ে মারপিট করেছে। যদি পার যদি পারো একবার যাও। তোমার সাথে ওদের বন্ধুত্ব আছে বলে তাকে ছাড়িয়ে নিয়ে আসো। আমি আর দেরি না করে কয়েকজন ছাত্র ডেকে নিয়ে ওদের ওখানে যাই এবং অনুরোধ করি ওকে ছেড়ে দিতে। রমাপদ দত্ত নামে এক ভদ্রলোক আমাকে দেখেই গাল দিয়ে বসলো। আমিও তার কথার প্রতিবাদ করলাম এবং আমার দলের ছেলেদের খবর দিয়ে বললাম, এর মধ্যে রামপদরা থানায় খবর দিয়েছে। ৩ জন পুলিশ এসে হাজির হয়ে গিয়েছিল। আমি বললাম, ওকে ছেড়ে দিতে হবে, না হলে কেড়ে নিব। আমার মামা শেখ সিরাজুল হক তখন হোস্টেলে থেকে লেখাপড়া করতেন। তিনি আমার মা ও বাবার চাচাতো ভাই। নারায়ণগঞ্জে আমার এক মামা ব্যবসা করেন। তার নাম শেখ জাফর সাদেক। তার বড় ভাই ম্যাট্রিক পাশ করেই মারা যান। আমি খবর দিয়েছি শুনে দলবল নিয়ে ছুটে এসেছেন। এর মধ্যেই আমাদের সাথে মারপিট শুরু হয়ে গেল। দুই পক্ষের ভীষণ মারপিট। আমরা দরজা ভেঙে মালেককে কেড়ে নিয়ে চলে আসি। শহরে খুব উত্তেজনা। আমাকে কেউ কিছু বলতে সাহস পায় না। সেদিন রবিবার। আব্বা বাড়ি গিয়েছিলেন। পরদিন ভোরবেলা আব্বা আসবেন। বাড়ি গোপালগঞ্জ থেকে 14 মাইল দূরে। আব্বা শনিবার বাড়ি যেতেন আর সোমবার ফিরে আসতেন। নিজেরই নৌকা ছিল। হিন্দু নেতারা রাতে বসে হিন্দু অফিসারদের সাথে পরামর্শ করে একটা মামলা দায়ের করলো। হিন্দু নেতারা থানায় বসে এজাহার ঠিক করে দিলেন। তাতে খন্দকার শামসুল হক মুক্তার সাহেব হুকুমের আসামি। আমি খুন করার চেষ্টা করেছি, লুটপাট, দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিয়েছি। ভোরবেলায় আমার মামা মোক্তার সাহেব খন্দকার শামসুদ্দিন আহমেদ এমএলএ সাহেবের মুহুরী জহুর শেখ, আমার বাড়ির কাছে বিশেষ বন্ধু শেখ নুরুল হক ওরফে মানিক মিয়া, সৈয়দ আলী খন্দকার, আমার সহপাঠী আব্দুল মালেক এবং অনেক ছাত্রের নাম এজাহারে দেয়া হলো। কোনো গণ্যমান্য লোকের ছেলেদের বাকি রাখে নাই। সকাল ৯টায় খবর পেলাম আমার মামা ও আরো অনেককে গ্রেপ্তার করে ফেলেছে। আমাদের বাড়িতে আমাদের বাড়িতে কি করে আসবে, থানার দারোগা সাহেবদের একটু লজ্জা করছিল। প্রায় ১০টার সময় টাউন হল মাঠের ভিতর দাঁড়িয়ে দারোগা আলাপ করছে। তার উদ্দেশ্য হলো আমি যেন সরে যাই। টাউন হলের মাঠের পাশে আমার বাড়ি। আমার ফুফাতো ভাই মাদারীপুর বাড়ি। আব্বার কাছ থেকে লেখাপড়া করতো। সে আমাকে বলে, মিয়া ভাই, পাশের বাসায় একটু সরে যাও না। বললাম, যাব না, আমি পালাবো না। লোকে বলবে আমি ভয় পেয়েছি। এই সময় আব্বা বাড়ি থেকে ফিরে এসেছেন। দারোগা সাহেবও তার পিছে পিছে বাড়িতে ঢুকে পড়েছেন। আব্বার কাছে বসে আস্তে আস্তে সকল কথা বললেন। আমার গ্রেপ্তারি পরোয়ানা দেখালেন। আব্বা বললেন, নিয়ে যান। দারোগা বাবু বললেন, ও খেয়ে দিয়ে আসুক, আমি একজন সিপাহী রেখে যেতেছি। 11টার দিকে যেন 11টার মধ্যে যেন থানায় পৌঁছে যায়, কারণ দেরি হলে জামিন পেতে অসুবিধা হবে। আব্বা জিজ্ঞেস করলেন, মারামারি করেছো? আমি চুপ করে থাকলাম, যার অর্থ করেছি। আমি খাওয়া দাওয়া শেষ করে থানায় চলে এলাম। দেখি আমার মামা, মানিক, সৈয়দ, আরো 7-8 জন হবে, তাদেরকে পূর্বেই গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে। আমার পৌঁছার সাথে সাথে কোর্টে পাঠিয়ে দিল। হাতকড়া দেয় নাই, তবে সামনেও পুলিশ, পিছনে পুলিশ। কোর্ট দারোগা হিন্দু কোর্ট দারোগা হিন্দু ছিলেন। কোর্টে পৌঁছানোর সাথে সাথেই আমাদের কোর্ট হাজতের ছোট কামরার মধ্যে বন্ধ করে রাখলেন। কোর্ট দারোগার রুমের পাশেই কোর্ট হাজত। আমাকে দেখে বললেন, মুজিবর খুব ভয়ানক ছেলে। ছোরা মেরেছিল রামপদকে। কিছুতেই জামিন দেয়া যেতে পারে না। আমি বললাম, বাজে কথা বলবেন না, ভালো হবে না। যারা দারোগা সাহেবের সামনে বসেছিলেন তাদের বললেন, দেখো ছেলের সাহস। আমাকে অন্য সকলে কথা বলতে নিষেধ করলো। পরে শুনলাম আমার নামে এজাহার দিয়েছে, এই কথা বলে যে আমি ছোরা দিয়ে রামপদকে হত্যা করার জন্য আঘাত করেছি। তার অবস্থা ভয়ানক খারাপ, হাসপাতালে ভর্তি হয়ে আছে। প্রকৃতপক্ষে রামপদের সাথে আমার মারামারি হয় একটা লাঠি দিয়ে। ও আমাকে লাঠি দিয়ে আঘাত করতে চেষ্টা করলে আমিও লাঠি দিয়ে প্রত্যাঘাত করি, যার জন্য ওর মাথা ফেটে যায়। মুসলমান উকিল মুক্তার সাহেবেরা কোর্টে আমাদের জামিনের আবেদন পেশ করলেন। একমাত্র মুক্তার সাহেবকে টাউন জামিন দেয়া হলো।
আমাদের জেল হাজতে পাঠানোর হুকুম হলো। এসডিও হিন্দু ছিল, জামিন দিলেন না। কোর্ট দারোগা আমাদের হাতকড়া পরাতে হুকুম দিল। আমি রুখে দাঁড়ালাম। সকালে আমাকে বাধা দিল। জেলে এলাম। সাব জেল, একটা মাত্র ঘর, একপাশে মেয়েদের থাকার জায়গা। কোনো মেয়ে আসামি না থাকার জন্য মেয়েদের ওয়ার্ডে রাখলো। বাড়ি থেকে বিছানা, কাপড় এবং খাবার দেবার অনুমতি দেওয়া হলো। শেষ পর্যন্ত 7 দিন পরে আমি প্রথম জামিন পেলাম। 10 দিনের মধ্যে আমরা সকলেই জামিন পেয়ে গেল। হক সাহেব ও সোহরাওয়ার্দী সাহেবের কাছে টেলিগ্রাম করা হলো। লোকও চলে গেল কলকাতায়। গোপালগঞ্জে ভীষণ উত্তেজনা চলছিল। হিন্দু উকিলদের সাথে আব্বার বন্ধুত্ব ছিল। সকলেই আমার আব্বাকে সম্মান করতেন। দুই পক্ষের মধ্যে অনেক আলোচনা হয়ে ঠিক হলো মামলা তারা চালাবে না। আমাদের ক্ষতিপূরণ দিতে হবে 1500 টাকা। সকলে মিলে সেই টাকা দেওয়া হলো। আমার আব্বাকেই বেশি দিতে হয়েছিল। এই আমার জীবনের প্রথম জেল। ওকে। লাইভ শুনছেন? আমার শব্দ শোনা যাচ্ছে কিনা ঠিক মতো একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি। আমি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি পড়ে শোনাচ্ছি। আমরা এই বইটি পড়ার মাধ্যমে আমি ইতিহাস, আমাদের বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ সৃষ্টির ইতিহাস অনেক কিছু আমরা জানতে পারবো এই বইটি পড়ার মাধ্যমে, এবং এর বাইরেও আমি আরো অনেকগুলো ইতিহাসের বই পড়ে শোনাবো। মুশফিক, আমার শব্দ শোনা যাচ্ছে কিনা একটু জানাও, আমার সাউন্ড ক্লিয়ার কিনা। ওকে, জানি না শব্দ শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, শুরু করি। আই এম নট শিওর যে আমার শব্দ শোনা যাচ্ছে কিনা। তাহলে আমরা দেখতে পেলাম যে বঙ্গবন্ধু প্রথম জেল খেটেছিলেন তখন মেবি ক্লাস 8-এ পড়তেন, এবং প্রথম জেল খাটা সেটা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গার একটা মোটামুটি একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, এবং সেখানে হিন্দুদের দ্বারা মামলা করা হয়েছিল তখন, এবং প্রভাবশালী যে হিন্দুরা ছিল তারা মামলা করছে মারামারির জন্য, এবং বঙ্গবন্ধুকে প্রথম জেল খাটতে হলো 10 দিন। 10 দিন পরে জামিন পেল। ঠিক আছে, নেক্সটে আবার শুরু করি। আমার এই লাইভে যে কেউ চাইলে যুক্ত হতে পারেন। আমি একটু পরে লিংক দিয়ে দেবো। লিংক দিয়ে যুক্ত হয়ে আলোচনা করা যেতে পারে। যদি কেউ ইচ্ছুক হন কমেন্ট করে জানাবেন লাইভে যুক্ত হতে চাইলে। ঠিক আছে, তাহলে শুরু করি আবার। আমার একটু পড়তে সমস্যা হচ্ছে কারণ আমার কাছে পিডিএফ ফাইল, যেহেতু হার্ড কপি নাই আমার কাছে, এজন্য পড়তে একটু কষ্ট হচ্ছে। এখানে কিছু প্রিন্ট মিস্টেকও আছে, কিছু কালির দাগও আছে, যার কারণে পড়তে একটু সমস্যা হচ্ছে। তো আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 1939 সালে কলকাতা যাই বেড়াতে। শহীদ সাহেবের সাথে দেখা করি। আব্দুল ওয়াসেক সাহেব আমাদের ছাত্রদের নেতা ছিলেন। তার সাথেও আলাপ করে তাকে গোপালগঞ্জে আসতে অনুরোধ করি। শহীদ সাহেবকে বললাম, গোপালগঞ্জে মুসলিম ছাত্রলীগ গঠন করব এবং মুসলিম লীগও গঠন করব। তো এটা হচ্ছে বঙ্গবন্ধুর পলিটিক্যাল ফার্স্ট স্টেপ, মানে তিনি রাজনীতিতে এই ঢুকে পড়বেন এখন আর কি। এই যে আমরা শুরু করলাম আর কি, এখানে তার রাজনৈতিক জীবন শুরু। তো কি দিয়ে শুরু হলো? শহীদ সাহেবকে বললাম গোপালগঞ্জে মুসলিম ছাত্রলীগ গঠন করব এবং মুসলিম লীগও গঠন করব। অর্থাৎ তখন মুসলিম লীগ বা মুসলিম ছাত্রলীগ কোনো কিছুই গোপালগঞ্জে ছিল না। খন্দকার শামসুদ্দিন সাহেব এমএলএ তখন মুসলিম লীগে যোগদান করেছেন। তিনি সভাপতি হলেন ছাত্রলীগের, আমি হলাম সম্পাদক। মুসলিম লীগ গঠন হলো। একজন মুক্তার সাহেব সেক্রেটারি হলেন। অবশ্য আমি কাজ করতাম। মুসলিম লীগ ডিফেন্স কমিটি একটা গঠন করা হলো, আমাকে তার সেক্রেটারি করা হলো। সো আমরা দেখলাম যে মুসলিম লীগ ডিফেন্স কমিটি,
গঠন করা হলো এবং বঙ্গবন্ধু তার সেক্রেটারি হলেন। আমি আস্তে আস্তে রাজনীতির মধ্যে প্রবেশ করলাম। সো এই হচ্ছে বঙ্গবন্ধু রাজনীতির প্রথম স্টেপ। আব্বা আমাকে বাধা দিতেন না, শুধু বলতেন লেখাপড়ার দিকে নজর দেবে। লেখাপড়ায় আমার একটু আগ্রহ তখন হয়েছে, কারণ কয়েক বছর অসুস্থতার জন্য নষ্ট করেছি। স্কুলও আমার স্কুলও আমি স্কুলেও আমি ক্যাপ্টেন ছিলাম। খেলাধুলার দিকে আমার খুব ঝোঁক ছিল। আব্বা আমাকে বেশি খেলতে দিতে চাইতেন না, কারণ আমার হার্টের ব্যারাম হয়েছিল। আমার আব্বাও ভালো খেলোয়াড় ছিলেন। তিনি অফিসার্স ক্লাবের সেক্রেটারি ছিলেন, আর আমি মিশন স্কুলের ক্যাপ্টেন ছিলাম। আব্বার টিম ও আমার টিমে যখন খেলা হতো, তখন জনসাধারণ খুব উপভোগ করত। দারুণ ব্যাপার। বাবার ছেলে বিপরীত টিমে, দুইজনই ক্যাপ্টেন। সুন্দর। আমাদের স্কুল টিম খুব ভালো ছিল। মহকুমায় যারা ভালো খেলোয়াড় ছিল, তাদের এনে ভর্তি করতাম এবং বেতন ফ্রি করে দিতাম। ১৯৪০ সালে আব্বার টিমকে আমার স্কুল টিম প্রায় সকল খেলায় পরাজিত করলো। অফিসার্স ক্লাবের টাকার অভাব ছিল না। খেলোয়াড়দের বাইরে থেকে আনতো। সবাই নামকরা খেলোয়াড়। বছরের শেষ খেলায় আব্বার টিমের সাথে আমার টিমের ৫ দিন ড্র হয়। আমরা তো ছাত্র, ১১ জনই রোজ খেলতাম, আর অফিসার্স ক্লাব নতুন নতুন প্লেয়ার আনতো। আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। আব্বা বললেন, কাল সকালেই খেলতে হবে। বাইরের খেলোয়াড়দের আর রাখা যাবে না, অনেক খরচ। আমি বললাম, আগামীকাল সকালে আমরা খেলতে পারবো না, আমাদের পরীক্ষা। গোপালগঞ্জ ফুটবল ক্লাবের সেক্রেটারি একবার আমার আব্বার কাছে আর একবার আমার কাছে কয়েকবার হাঁটাহাঁটি করে বললেন, তোমাদের বাপ বেটা ব্যাপার, আমি বাবা আর হাঁটতে পারি না। আমাদের হেডমাস্টার তখন ছিলেন বাবু রসরঞ্জন সেনগুপ্ত। আমাকে তিনি প্রাইভেটও পড়াতেন। আব্বা হেডমাস্টার বাবুকে খবর দিয়ে আনলেন। আমি আমার দলবল নিয়ে এক গোলপোস্টে, আর আব্বা তার দলবল নিয়ে অন্য গোলপোস্টে। হেডমাস্টার বাবু বললেন, মুজিব, তোমার বাবার কাছে হার মানো, আগামীকাল সকালে খেলো, তাদের অসুবিধা হবে। আমি বললাম, স্যার, আমাদের সকলেই ক্লান্ত, ১১ জনই সারা বছর খেলেছি, সকলের পায়ে ব্যথা, ২-৪ দিন বিশ্রাম দরকার, নতুবা হেরে যাব। এবছর তো একটা খেলায়ও আমরা হারি নাই, আর এজেড খান শিল্ডের এই শেষ ফাইনাল খেলা। এজেড খান এসডিও ছিলেন, গোপালগঞ্জেই মারা যান। তার ছেলেদের মধ্যে আমির ও আহম্মদ আমার বাল্যবন্ধু ও সাথী। আমির ও আমি খুব ভালো বন্ধু ছিলাম। আমিরুজ্জামান খান এখন রেডিও পাকিস্তানে চাকরি করেন। ওর বাবা মারা যাওয়ার পর যখন গোপালগঞ্জ থেকে চলে আসে, তখন ওর জন্য আমি খুব আঘাত পেয়েছিলাম। হেডমাস্টার বাবুর কথা মানতে হলো। পরের দিন সকালে খেলা হলো। আমার টিম আব্বার টিমের কাছে ১ গোলে পরাজিত হলো। ১৯৪১ সালে আমি ম্যাট্রিক পরীক্ষা দিব। পরীক্ষায় পাশ আমি নিশ্চয়ই করব, সন্দেহ ছিল না। রসরঞ্জন বাবু ইংরেজির শিক্ষক, আমাকে ইংরেজি পড়াতেন। আর মনোরঞ্জন বাবু অঙ্কের শিক্ষক, আমাকে অঙ্ক করাতেন। অঙ্ককে আমার ভয় ছিল, কারণ ভুল করে ফেলতাম। অঙ্কের জন্যই বোধহয় প্রথম বিভাগ পাবো না। পরীক্ষায় একদিন পূর্বে আমার ভীষণ জ্বর হলো এবং মামস হয়ে গলা ফুলে গেল। ১০৪ ডিগ্রি জ্বর উঠেছে। আব্বা রাতভর আমার কাছে বসে রইলেন। গোপালগঞ্জ টাউনের সকল ডাক্তারই আনলেন, জ্বর পড়ছে না। আব্বা আমাকে পরীক্ষা দিতে নিষেধ করলেন। আমি বললাম, যা পারি শুয়ে শুয়ে দেব। আমার জন্য বিছানা দিতে বললেন। প্রথম দিনে বাংলা পরীক্ষা, সকালে পরীক্ষা মাথায় তুলতে পারলাম না, তবুও কিছু কিছু লিখলাম। বিকালে জ্বর কম হলো। অন্য পরীক্ষা ভালোই হলো, কিন্তু দেখা গেল বাংলায় আমি কম মার্কস পেয়েছি, অন্যান্য বিষয়ে দ্বিতীয় বিভাগের মার্কস পেয়েছি। মন ভেঙে গেল। তখন রাজনীতি শুরু করেছি ভীষণভাবে। সভা করি, বক্তৃতা করি। খেলার দিকে আর নজর নাই, শুধু মুসলিম লীগ আর ছাত্রলীগ। সো আমরা দেখলাম যে উম, হুম, বঙ্গবন্ধু প্রথম মুসলিম লীগে যোগদান করলেন এবং ছাত্রলীগে। ওকে। পাকিস্তান আনতেই হবে, নতুবা মুসলমানদের বাঁচার উপায় নাই। দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। দেশ বিভাগের জন্য এই যে শুরু হলো আর কি এটা। তখন তৎকালীন মুসলিম যে নেতারা ছিল, মুসলিম লীগ এবং যত মুসলমান নেতারা ছিল, তারা আহ,
সার্বাঙ্গিকভাবে প্রচেষ্টা করেছিল যে দেশভাগে এইভাবে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ হবে, এটা তাদের প্রিডিসাইডেড। খেলার দিকে আর নজর নাই। মুসলিম লীগ যেভাবে হোক পাকিস্তান আনতে হবে, নতুবা মুসলমানদের বাঁচার উপায় নাই। খবরের কাগজ আজাদ, যা লেখে তাই সত্য বলে মনে হয়। পরীক্ষা দিয়ে কলকাতায় যাই, সভা সমাবেশে যোগদান করি, মাদারীপুর যে মুসলিম ছাত্রলীগ গঠন করি। তাহলে মুসলিম ছাত্রলীগ মাদারীপুরেও গঠন হলো তখন বঙ্গবন্ধুর হাত ধরে। আবার পড়তে শুরু করলাম, পাস তো আমার করতে হবে। শহীদ সাহেবের কাছে এখন প্রায়ই যাই, তিনিও আমাকে স্নেহ করেন। মুসলিম লীগ বললেই গোপালগঞ্জে আমাকে বোঝাতো। সো আমরা দেখলাম যে গোপালগঞ্জে মুসলিম লীগ গঠন করেছিল বঙ্গবন্ধুর হাত ধরে। মুসলিম লীগ বলতে গোপালগঞ্জে আমাকেই বোঝাতো। যুদ্ধের সময় দেশের অবস্থা ভয়াবহ। এই সময় ফজলুল হক সাহেবের সাথে জিন্না সাহেবের মনোমালিন্য হয়। হক সাহেব জিন্না সাহেবের হুকুম মানতে রাজি না। তাহলে একে ফজলুল হক, শেরে বাংলা একে ফজলুল হক, যাকে আমরা চিনি, জেনে বাংলার বাঘ নামে খ্যাত ছিলেন, শেরে বাংলা একে ফজলুল হক এবং জিন্না মোহাম্মদ আলী জিন্নার সাথে মনোমালিন্য হয় আর কি। তো হক সাহেব ও জিন্না সাহেবের হুকুম হক সাহেব জিন্না সাহেবের হুকুম মানতে রাজি না হওয়ায় তিনি মুসলিম লীগ ত্যাগ করে নয়া মন্ত্রিসভা গঠন করলেন শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে। তাহলে কি হলো, জিন্না সাহেব মুসলিম লীগ ত্যাগ করে নতুন মন্ত্রিসভা গঠন করলেন। মুসলিম লীগ ও ছাত্র কর্মীরা তার বিরুদ্ধে আন্দোলন শুরু করলো। আমিও ঝাঁপিয়ে পড়লাম। এই বছর আমি দ্বিতীয় বিভাগ পাশ করে কলকাতায় ইসলামিয়া কলেজে ভর্তি হয়ে বেকার হোস্টেলে থাকতাম। নাটোর ও বালুরঘাটে হক সাহেবের দলের সাথে মুসলিম লীগের মনোনীত প্রার্থীদের ২টা উপনির্বাচন হয়। আমিও দলবল নিয়ে সেখানে হাজির হলাম এবং অক্লান্ত পরিশ্রম করলাম শহীদ সাহেবের হুকুম মতো। একটা ঘটনার দিন তারিখ আমার মনে নাই, ১৯৪১ সালের মধ্যেই হবে। ফরিদপুরে ছাত্রলীগের জেলা কনফারেন্স। শিক্ষাবিদদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা হলেন কবি কাজী নজরুল ইসলাম, হুমায়ুন কবির, ইব্রাহিম খাঁ সাহেব। সে সভা আমাদের করতে দিল না, ১৪৪ ধারা জারি করলো। কনফারেন্স করলাম হুমায়ুন কবির সাহেবের বাড়িতে। কাজী নজরুল ইসলাম সাহেব গান শোনালেন। সো আমরা দেখলাম যে বঙ্গবন্ধুর সাথে কাজী নজরুল ইসলামের, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা বেশ সুন্দর বন্ডিং আছে আর কি। আমরা বললাম এই কনফারেন্স রাজনীতির আলোচনা হবে না, শিক্ষা ও ছাত্রদের কর্তব্য সম্বন্ধে বক্তৃতা হবে। ছাত্রদের মধ্যে ২টা দল হয়ে গেল। ১৯৪২ সালে আমি ফরিদপুরে যে ছাত্রদের দলাদলি শেষ করে ফেলতে সক্ষম হলাম এবং পাকিস্তানের জন্য এই যে আমাদের সংগ্রাম করা দরকার এ কথা তারা স্বীকার করলেন। সো আমরা দেখলাম যে বঙ্গবন্ধু যেভাবে হোক পাকিস্তান আনতেই হবে। আহ, দেশ বিভাগ করে যখন পাকিস্তান বানাতে হবে পাকিস্তান এই দেশকে, তখন বঙ্গবন্ধু অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তখন মোহন মিয়া সাহেব ও সালাম খান সাহেব জেলা মুসলিম লীগের সভাপতি ও সম্পাদক ছিলেন। ১৯৪২ সালে মিস্টার জিন্না আসবেন বাংলাদেশে প্রাদেশিক মুসলিম লীগ সম্মেলনে যোগদান করার জন্য। সম্মেলন হবে পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমায়। আমরা ফরিদপুর থেকে বিরাট এক কর্মী বাহিনী নিয়ে রওনা করলাম। ছাত্রলীগ কর্মী বেশি ছিল। সৈয়দ আকবর আলী সাহেবের বাড়িতে অভ্যর্থনা কমিটির অফিস করা হয়েছিল। আমি প্রায় সকল সময় শহীদ সাহেবের থাকতে চেষ্টা করলাম কাছে কাছে থাকতে চেষ্টা করলাম। আনোয়ার হোসেন তখন ছাত্রদের অন্যতম নেতা ছিলেন। তার সাথে কলকাতায় আমার পরিচয় হয়। শহীদ সাহেব আনোয়ার সাহেবকে খুব ভালোবাসতেন। ছাত্রদের মধ্যে ২টা দল ছিল। চট্টগ্রামের ফজলুল কাদের চৌধুরীর তখন ছাত্র আন্দোলনের একজন নেতা ছিলেন। ওয়াসেক সাহেব ও ফজলুল কাদের চৌধুরীর সাথে গোলমাল লেগেই ছিল। ওয়াসেক সাহেব বাংলা ছাত্রদের রাজনৈতিক পিতা ছিলেন বললে অন্যায় হবে না। বহুদিন তিনি অল বেঙ্গল মুসলিম ছাত্রলীগের সভাপতি ছিলেন। ছাত্রজীবন শেষ করেছেন বোধহয় ১৫ বছর পূর্বে। তবুও তিনি পদ ছাড়বেন না। কেউ তার মতের বিরুদ্ধে কথা বললেই তিনি বলতেন, কে হে তুমি? তুমি তো ছাত্রলীগের সদস্য বা কাউন্সিলরও নও। বের হয়ে যাও সভা থেকে। প্রথমে কেউ কিছু বলতো না তাকে সম্মান করে। প্রথম গোলমাল হয় বোধহয় ১৯৪১ সালে বা ১৯৪২ সালে চুচুড়া সম্মেলনে।
ফজলুল কাদের চৌধুরী ও আমার ভীষণ সরি, এখানে একটা মিস্টেক আছে। ফজলুল কাদের চৌধুরী ও আমরা ভীষণভাবে প্রতিবাদ করলাম। শেষ পর্যন্ত শহীদ সাহেবের হস্তক্ষেপে গোলমাল হলো না। আমি ও আমার সহকর্মীরা ফজলুল কাদের চৌধুরীর দলকে সমর্থন করে বের হয়ে এলাম। তখন সাদেকুর রহমান প্রাদেশিক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরে আনোয়ার হোসেন সম্পাদক হন। বগুড়া সম্মেলনে আমরা উপস্থিত হয়েও সবাই যোগদান করি না। কারণ অল ইন্ডিয়া মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতি মাহমুদাবাদের মাহমুদাবাদের রাজা সাহেব ওয়াদা করলেন শীঘ্রই তিনি অ্যাডহক কমিটি করে নির্বাচন দেবেন। অ্যাডহক কমিটি করলেন সত্য, তবে তা কাগজপত্রেই রইল। সো আমরা দেখলাম যে এখানে উম, আমরা দেখলাম যে এখানে মুসলিম লীগের এবং ছাত্রলীগের কমিটির ভিতরে একটা দ্বন্দ্ব ছিল আর কি এই সময় 1941 অথবা 1942 সালের দিকে। ওকে, তাহলে শুরু করি আবার। এই সময় ইসলামিয়া কলেজে আমি খুবই জনপ্রিয়তা অর্জন করেছি। অফিসিয়াল ছাত্রলীগের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়ে তাদের পরাজিত করলাম। তাহলে এটা হচ্ছে বঙ্গবন্ধু জীবনে প্রথম কোনো প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জয়লাভ করলেন আর কি। ইসলামিয়া কলেজেই ছিল বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রাণকেন্দ্র। পরের বছর 1943 সালে ইলেকশনে আনোয়ার সাহেবের অফিসিয়াল ছাত্রলীগ পরাজিত হলো। তারপর আর 3 বছর কেউই আমার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ইলেকশন করে নাই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কলেজ ছাত্র ইউনিয়নের ইলেকশন হতো। আমি ছাত্র নেতাদের নিয়ে আলোচনা করে যাদের ঠিক করে দিতাম তারাই নমিনেশন দাখিল করত, আর কেউ করতো না, কারণ জানতো আমার মতের বিরুদ্ধে কারো জিতবার সম্ভাবনা ছিল না। জহিরুদ্দিন আমাকে সাহায্য করত। সে কলকাতার বাসিন্দা। ছাত্রদের উপর তার যথেষ্ট প্রভাব ছিল। নিঃস্বার্থ কর্মী বলে সকলে তাকে শ্রদ্ধাও করত। চমৎকার ইংরেজি, বাংলা ও উর্দুতে বক্তৃতা করতে পারত। জহির পরে ইসলামিয়া কলেজ ছেড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে। তবুও আমার সাথে বন্ধুত্ব ছিল। কিছুদিনের জন্য সে কলকাতা ছেড়ে ঢাকায় রেডিওতে চাকরি নিয়ে চলে আসায় আমার খুবই অসুবিধা হয়েছিল। 1943 সালে ভয়াবহ দুর্ভিক্ষ আরম্ভ হয়েছে। লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে। তাহলে কত সালে এটা? আপনারা এই টার্মগুলো মনে রাখবেন যে 1943 সালে ভয়াবহ দুর্ভিক্ষ আরম্ভ হয়েছে, লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে। এই সময় আমি প্রাদেশিক মুসলিম লীগ কাউন্সিলরদের সদস্য হই। তাহলে কি হলো? 1943 সালে দুর্ভিক্ষের সময় প্রাদেশিক মুসলিম লীগ কাউন্সিলের সদস্য হন বঙ্গবন্ধু। জনাব আবুল হাসিম সাহেব মুসলিম লীগের সম্পাদক হন। তিনি সরওয়ার্দী সাহেবের মনোনীত ছিলেন, আর খাজা নাজিমুদ্দিন সাহেবের মনোনীত প্রার্থী ছিলেন খুলনার আবুল কাসেম সাহেব। হাসিম আহ, হাসিম সাহেব তাকে পরাজিত করে সাধারণ সম্পাদক হন। এর পূর্বে সরওয়ার্দী সাহেবই সাধারণ সম্পাদক ছিলেন। এই সময় থেকে মুসলিম লীগের মধ্যে দুইটা দল মাথাচাড়া দিয়ে ওঠে, একটা প্রগতিবাদী দল আর একটা প্রতিক্রিয়াশীল। শহীদ সাহেবের নেতৃত্বে আমরা বাংলার মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা মুসলিম লীগকে জনগণের লীগে পরিণত করতে চাই, জনগণের প্রতিষ্ঠান করতে চাই। মুসলিম লীগ তখন মুসলিম লীগ তখন পর্যন্ত জনগণের প্রতিষ্ঠানে পরিণত হয় নাই। জমিদার, জোরদার ও খান বাহাদুর নবাবদের প্রতিষ্ঠান ছিল। কাউকে এই লীগে আসতে দিত না। জেলায় জেলায় খান বাহাদুরের দলেরা এই লীগকে পকেটে করে রেখেছিল। দারুণ জিনিস, একটা চমৎকার তথ্য এখানে পেলাম আমরা। ঠিক আছে। খাজা নাজিমুদ্দিন সাহেবের নেতৃত্বে 1937 সালে নির্বাচনে ঢাকায় এক খাজা বংশের থেকেই 11 জন এমএলএ হয়েছিল। 1943 সালে খাজা নাজিমুদ্দিন সাহেব যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তার ছোট ভাই খাজা শাহাবুদ্দিন সাহেবকে শিল্পমন্ত্রী করলেন। আমরা বাধা দিলাম, তিনি শুনলেন না। শহীদ সাহেবের কাছে আমরা যে প্রতিবাদ করলাম, তিনিও কিছু বললেন না। সরওয়ার্দী সাহেব সিভিল সাপ্লাই মন্ত্রী হলেন। দুর্ভিক্ষ শুরু হয়েছে।
গ্রাম থেকে লাখ লাখ লোক শহরের দিকে ছুটছে স্ত্রী পুত্রের হাত ধরে। খাবার নাই, কাপড় নাই। ইংরেজ যুদ্ধের জন্য সমস্ত নৌকা বাজেয়াপ্ত করে নিয়েছে। ধান, চাল ও সৈন্যদের খাওয়ার জন্য গুদাম জব্দ করেছে। যা কিছু ছিল ব্যবসায়ীরা গুদামজাত করেছে। ফলে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা ১০ টাকা মনের চাউল ৪০-৫০ টাকায় বিক্রি শুরু করেছে। এমন দিন নাই রাস্তায় লোকে মরে পড়ে থাকতে দেখা যায় না। আমরা কয়েকজন ছাত্র শহীদ সাহেবের কাছে যেয়ে বললাম, কিছুতেই আ জনসাধারণকে বাঁচাতে পারবেন না। মিছামিছি বদনাম নেবেন। তিনি বললেন, "দেখি চেষ্টা করে কিছু করা যায় কিনা। কিছু লোক তো বাঁচবে, চেষ্টা করব।" তো ঠিক আছে, আমরা দেখলাম যে ১৯৪৩ সালে একটা দুর্ভিক্ষ হয় এবং সেখানে লক্ষ লক্ষ লোক মারা যায়, মানুষ লক্ষ লক্ষ মারা যায় এবং আহ, তখন শহীদ সাহেব ছিলেন হচ্ছে আপনার এই যে ত্রাণ মন্ত্রী। দুর্ভিক্ষ। আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমার শব্দটা শোনা যাচ্ছে কিনা। এনিবডি? শব্দ শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার একটু জানালে সুবিধা হবে। ঠিক আছে, তো আমরা শুরু করি আবার পড়া। তিনি রাতারাতি বিরাট সিভিল সাপ্লাই ডিপার্টমেন্ট গড়ে তুললেন। কন্ট্রোল, দোকান খোলার বন্দোবস্ত করলেন। গ্রামে গ্রামে লঙ্গরখানা করার হুকুম দিলেন। দিল্লিতে যে কেন্দ্রীয় সরকারের ভয়াবহ অবস্থার কথা জানালেন এবং সাহায্য দিতে বললেন। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে শহীদ সাহেব তখন দিল্লি কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্যের জন্য বললেন এবং গ্রামে গ্রামে লঙ্গরখানা বলতে এটা হচ্ছে এক একটা জায়গায় রান্না করা হবে, সেখানে গ্রামের লোক, অসংখ্য গ্রামের মানুষ এগুলো খাবে। স্বরূপ দেব দাদা বলছেন শব্দের সমস্যা। দাদা এখন শোনা যায় কিনা একটু কাইন্ডলি জানাবেন। গ্রামে গ্রামে লঙ্গরখানা বলতে এটা হচ্ছে এক একটা জায়গায় রান্না করা হবে, সেখানে গ্রামের লোক, অসংখ্য গ্রামের মানুষ সেগুলো খাবে। স্বরূপ দেব দাদা বলছেন শব্দের সমস্যা। দাদা এখন শোনা যায় কিনা একটু কাইন্ডলি জানাবেন। আমি একটু সাউন্ডটা চেক করি। তাই मैं तो लाइव करो दे। হুম। আহ সরি, আমি অত্যন্ত দুঃখিত। আমি আসলে একটু শব্দটা চেক করছিলাম। আমার শব্দটা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, কে কে দেখছেন আমি জানি না। मैं तो लाइव करो दे। আমার শব্দ কেটে কেটে যাচ্ছে বলছেন স্বরূপদা। সরি, আমি বুঝতে পারছি না কেন হচ্ছে এমন। আর আমি স্টিমিয়ারে লাইভ করছি, এটা আমার স্টিমিয়ারে প্রথম লাইভ। আমি আসলে ঠিক ফিচার্স গুলো এখনো ঠিক জানি না। আমার শব্দ কি কেটে যাচ্ছে বলছেন স্বরূপদা। দেখি আমি একটু প্রবলেমটা ফিক্সড করার চেষ্টা করছি। ওকে, ট্রাইং। জাস্ট আপনারা একটু অপেক্ষা করবেন, আমি শব্দটা একটু ঠিক করতে পারি কিনা দেখি। সেটিংস, অডিও সেটিংস। ইকো ক্যান্সেলেশন।
ওকে, দেখি হয় কিনা, ফিক্সড হয়েছে কিনা আমি জানি না। স্বরূপদা বলছেন কেটে আবার শুরু করতে। স্বরূপদা একটু জানান তো আমার কথা এখন শোনা যাচ্ছে কিনা। I don't know what's wrong. I don't know what's wrong. ঠিক আছে, আমি আবার শুরু করি, দেখি। আমি জানি না শব্দ কেটে যাচ্ছে কেন, আমি তো বুঝতে পারছি না। এইটা মেবি লাইভ স্ট্রিমে কোনো ঝামেলা আছে, কারণ এইটা স্ট্রিমইয়ার্ডে না, এখনো ক্লিয়ার না। আমি বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। আর একটু ট্রাই করি, যদি না হয় তাহলে লাইভটা এখানে শেষ করে আমি আবার নতুন করে শুরু করব লাইভটা। তো দেখি, আর একটু চেষ্টা করে দেখি শব্দ। তিনি রাতারাতি বিরাট সিভিল সাপ্লাই ডিপার্টমেন্ট গড়ে তুললেন। ঠিক আছে সৌরভদা, আমি মনে হয় লাইভটা বেশি সময় করবো না। আমি পরে নতুন, না আমার শব্দ ক্লিয়ার হয়নি এখন, আমি শব্দ চেক করলাম। মেবি আমি নতুন করে শুরু করবো লাইভ, আবার এটা মনে হয় রাখা হবে না লাইভটা। আমি বুঝতে পারছি না কেন এমন হচ্ছে, শব্দ আসলে কেটে কেটে আসছে, আমিও চেক করছি। আমি চেক করেছি, শব্দ আসলে কেটে আসছে। মেবি স্ট্রিমইয়ার্ডে আমার লাইভটা করা হবে না, মেবি আমি সরাসরি ফেসবুক থেকে মেবি করব, কারণ এখানে এই সফটওয়্যারটা আমি কখনো ইউজ করি নাই। তো এটা নতুন নিয়েছি, তো এই জন্য আমি ঠিক এখনো ঠিক জানি না। উম, শব্দ ক্লিয়ার না কেন, আমি একটু দেখি আর একটু চেষ্টা করে। মাইক্রোফোন, মাইক্রোফোন। আমি একটু চেক করে দেখি, আমি শব্দ শোনা যাচ্ছে কিনা ফিক্স করতে পারছি না। শব্দ কেটে আসছে। তো যেটা বলছিলাম, আপনারা যে কোনো জায়গায় করে দেখি, আমি শব্দ শোনা যাচ্ছে কিনা ফিক্স করতে পারছি না। শব্দ কেটে আসছে। না, শব্দ এখনো ঠিক হয় নাই। যেটা বলছিলাম, আপনারা যে কোনো জায়গায় করে দেখি, শব্দ শোনা যাচ্ছে কিনা ফিক্স করতে পারছি না। শব্দ কেটে আসছে। না, শব্দ এখনো ঠিক হয় নাই। যেটা বলছিলাম, আপনারা যে কোনো জায়গায়। Oh, disgusting. I'm sorry, এটা মনে হয় ফিক্সড হবে না। আমি ফেসবুক থেকে সরাসরি লাইভে চলে আসবো। আমি এটা লাইভটা ক্যান্সেল করে দিচ্ছি, কারণ আমি আহ, যে কষ্ট করে বইটা পড়ছি এটা কোনো মানেই হয় না যদি না বোঝা যায় আর কি, শব্দের জন্য। এখন মনে হয় একটু ঠিক হয়েছে।
মেবি ঠিক হয়েছে শব্দ কিছুটা। আমি আর একটু ট্রাই করে দেখি, যদি না হয় তাহলে লাইভটা শেষ করে দিব। তিনি রাতারাতি বিরাট সিভিল সাপ্লাই ডিপার্টমেন্ট গড়ে তুললেন, কন্ট্রোল দোকান খোলার বন্দোবস্ত করলেন, গ্রামে গ্রামে লঙ্গরখানা করার হুকুম দিলেন। সর্দার এখন শোনা যায় কিনা একটু জানাবেন সর্দার, প্লিজ কাইন্ডলি। নো 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 নো, খুব বাজে অবস্থা সাউন্ডের। ঠিক আছে, আমি এখান থেকে লাইভটা শেষ করে দিচ্ছি। আমি ফেসবুক থেকে এখনই লাইভে চলে আসবো, আবার আমি এসে পাকটা পড়ে শোনাবো আপনাদেরকে। আমি এখান থেকে লাইভটা শেষ করে দিচ্ছি, কারণ এই স্টিমিয়ার্ডে কি কি সমস্যা আছে আমি একটু পরবর্তীতে ফিক্স করে তারপর আবার স্টিমিয়ার্ডেই করবো। মেবি আমার যে সকল বই আমি পড়ে শোনাবো, আমি এই স্টিমিয়ার্ড থেকেই লাইভ করব, এবং আপনারা চাইলে যে কোনো ইতিহাস ভিত্তিক আমাদের সংস্কৃতি এবং আমাদের ঐতিহ্য যে কোনো কিছু নিয়ে আপনারা আলোচনা করতে পারবেন আমার এই লাইভগুলোতে। আহ আপনাদের মতামত, আপনাদের অভিজ্ঞতা এবং আপনাদের জানার যে বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরবেন। আমি তার একটু চেষ্টা করি শেষবারের মতো। আমি জানি না কি প্রবলেম হচ্ছিল, শেষবারের মতো একটু চেষ্টা করি, যদি না হয় আমি তাহলে লাইভটা শেষ করে দেবো। তো আমি আবার পড়া শুরু করছি। যদি শব্দ সমস্যা হয়, শব্দ আমাকে একটু জানাবেন প্লিজ, আমি আর একটু ট্রাই করি। যদি না হয় তাহলে এখান থেকে আমি লাইভটি শেষ করে আমি ফেসবুকে চলে যাবো। না না না, সমস্যা হচ্ছে। আমি লাইভটা শেষ করে দিয়ে আমি আবার নতুন করছি। এন্ড স্ট্রিম।